ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মূলত যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা চ্যাপ্টার 7-এরই আর একটা গুরুত্বপূর্ণ পার্ট। মাঝে কিছু পার্ট আমরা আসলে স্কিপ করে আসছি, ওই পার্টটা আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তো আজকে আমরা যে টপিকটা করব, এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, যেমন টপিকটার নাম হচ্ছে পাইজো ইলেকট্রিসিটি। এখন এই টপিকটা গুরুত্বপূর্ণ কেন? বর্তমান যুগে এই পাইজো ইলেকট্রিসিটির উপর প্রচুর গবেষণা হচ্ছে বলতে এখানকার আমরা যখন পাইজো ইলেকট্রিসিটি জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব বা বুঝবো, তখন বুঝবো যে এটার আসলে একটা হিউজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকতে পারে, যেটা যদি বানানো পসিবল হয় বা অ্যাকচুয়ালি জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন করা যেতে পারে, তাহলে এটা আমাদের প্রত্যেকেরই জন্য বা পুরা মানব জাতির জন্য একটা বড় ধরনের একটা সুযোগ আসবে বা বড় ধরনের একটা হেল্প হবে। তো প্রথমে আমরা চিন্তা করি যে পাইজো ইলেকট্রিসিটি জিনিসটা কি। তো এই যে পাইজো ইলেকট্রিসিটি, এই নামটা অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করে থাকি, এটা ইংলিশ থেকে আসে নাই, এটা গ্রিক গ্রিক থেকে আসছে। তো পাইজো বলতে বোঝানো হয় হচ্ছে যে কোনো কিছু মুভমেন্টে আছে বা কোনো কিছু মুভ করতেছে, বা জিনিসটা স্ট্যাটিক না, কোনো কিছু গতিশীল, ওইটাকে বলা হয় গ্রিকে, গ্রিক গ্রিক ওয়ার্ড অনুযায়ী এটার নাম দেওয়া হয় পাইজো। আর ইলেকট্রিসিটি জিনিসটা, এটা অবশ্যই আমরা সবসময় জানি ইলেকট্রিসিটি টার্মটা কি। এটা বলা যেতে পারে যে ইংলিশ থেকে আসছে, কিন্তু পাইজো এটা গ্রিক ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে কোনো কিছু মুভিং স্টেটে আছে এরকম কিছু। তাহলে এটা আসলে কেন পাইজো ইলেকট্রিসিটি জিনিসটা হলো সেটা আমরা আলোচনা করব। বাট প্রথমে আমরা একটু বুঝি যে জিনিসটা আসলে কি, পাইজো ইলেকট্রিসিটিটা আসলে কি। দেখা গেছে যে কিছু কিছু আমরা যে প্রথমে ক্রিস্টাল পড়ছি, আমাদের এই কোর্সের সিলেবাসের প্রথম টপিকটা ছিল ক্রিস্টাল। এখন কিছু টাইপের ক্রিস্টাল আমরা এর আগে পোলারাইজেশন পড়ে আসছি, এই চ্যাপ্টারে আমরা অনেক টাইপের পোলারাইজেশন পড়ে আসছি। ইভেন লাস্ট ক্লাসে আমরা টোটাল 3 টাইপের নতুন ধরনের পোলারাইজেশন আমরা পড়ে এসেছি। এখন কিছু টাইপের ক্রিস্টাল আছে যে যাদেরকে আমি যদি মেকানিক্যালি স্ট্রেস করি, এই যে মেকানিক্যালি স্ট্রেস এই কথাটার মানেটা কি? মানে হচ্ছে যে আমার কাছে ধরা যাক একটা ক্রিস্টাল আছে, এরকম একটা শেপের একটা ক্রিস্টাল আছে। এখন মেকানিক্যালি স্ট্রেস মানে হচ্ছে এটাকে আমি চাপ দিচ্ছি, ধরা যাক এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, এটাকে বলা হয় মেকানিক্যালি স্ট্রেস দেওয়া বা মেকানিক্যালি স্ট্রেস প্রদান করা। তো এই যে মেকানিক্যালি স্ট্রেস প্রদান করতেছি আমরা বা এই যে চাপ দিচ্ছি, কিছু ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে এই চাপ দেওয়ার সময় ভিতরে চার্জ গুলা পোলারাইজড হয়ে যায়, চার্জ গুলা পোলারাইজড হয়ে যায়। এতদিন আমরা লাস্ট ক্লাসে ভিডিওটা দেখে থাকি, ওখানে একটা জিনিস ছিল যে জেনারেলি নর্মাল অন্যান্য টাইপের ক্রিস্টালের ক্ষেত্রে ধরা যাক এটা একটা ক্রিস্টালের মধ্যে চার্জ আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এরকম করে বিভিন্ন ডিরেকশনে, ওখানে বিভিন্ন ডিরেকশন বলা হয়েছিল যে পোলারাইজেশন এরকম এক একটা বিচ্ছিন্ন ডিরেকশনে ছিল। তারপর আমরা কিনা যখন এই ক্রিস্টালটাকে এই বিচ্ছিন্ন অবস্থায় যখন এটা ছিল, এই অবস্থায় একে যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা রাখছিলাম, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ধরা যাক হচ্ছে এই দিকে, তখন সবাই কি করত, সব এই যে ডিরেকশন গুলা, পোলারাইজেশন ভেক্টর গুলা সব ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে অ্যালাইন্ড হয়ে যেত। মানে কি হইতো, এটা এদিকে অ্যালাইন্ড হয়ে যেত, এদিকে অ্যালাইন্ড হয়ে যেত, কারণ কি ইলেকট্রিক ফিল্ডের দিকটা হচ্ছে এইদিকে। তাহলে এই যে অ্যালাইন্ড হয়ে যাওয়া, এই ঘটনাটাকে আমরা বলতাম হচ্ছে যে পোলারাইজড হয়ে যাচ্ছে বা পোলারাইজড নেচার প্রদর্শন করতেছে। তো এটা ছিল লাস্ট ক্লাসের ব্যাপার। কিন্তু এখন পাইজো ইলেকট্রিসিটির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমার ইলেকট্রিক ফিল্ড দেয়া লাগতেছে না। ইলেকট্রিক ফিল্ড কিছু টাইপের ক্রিস্টাল আমরা পড়বো যে কোন টাইপের ক্রিস্টালের জন্য এগুলো প্রযোজ্য। কিছু টাইপের ক্রিস্টালের জন্য দেখা গেছে
যে আমরা শুধুমাত্র যখন তাকে মেকানিক্যালি স্ট্রেস দিচ্ছি সে অটোমেটিক্যালি অ্যালাইনড চার্জের পোলারাইজেশন ক্রিয়েট করতেছে। তো এটাকে বলা হয় যে এখানে বলা আছে যে চার্জেস অ্যাপিয়ার অন দ্য সারফেসেস অফ দ্য ক্রিস্টাল। আমরা পরের পৃষ্ঠায় একটা ছবি দেখব। এই যে এখানে যদি আমরা তাকাই, নর্মাল কন্ডিশনে, এটা নর্মাল কন্ডিশন, কোনো স্ট্রেস অ্যাপ্লাই করা হয় নাই, নর্মাল কন্ডিশনে সে নিউট্রাল অবস্থায় আছে। তো যেহেতু নিউট্রাল অবস্থায় আছে, P = 0। এখন যখন তাকে মেকানিক্যালি কোনো স্ট্রেস দেয়া হচ্ছে, এই যে ফোর্স দেয়া হচ্ছে, তাকে চাপ দেয়া হচ্ছে, তখন আমরা এটার অ্যাক্রসে যদি একটা ভোল্টমিটার লাগাই দিই, তখন দেখা যাচ্ছে কি গুড করে ভোল্টমিটারে একটা বিক্ষেপ পাওয়া যাচ্ছে বা ভোল্টমিটারটা নড়ে উঠতেছে বা একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এখন কেন ভোল্টেজটা পাওয়া যাচ্ছে? কারণ ওই যে স্ট্রেস দেওয়ার কারণে যেই চার্জগুলো অ্যাকুমুলেট হলো বা জমা হলো, ওই জমা হওয়া পোলারাইজড চার্জের জন্য ভোল্টেজের উৎপত্তি ঘটে। তার মানে এই ধরনের ক্রিস্টালকে আমি যদি কন্টিনিউয়াসলি ফোর্স দিতে থাকি বা কন্টিনিউয়াসলি মেকানিক্যালি স্ট্রেস দিতে থাকি, তাহলে কি হবে? আমি আউটপুটে একটা ভোল্টেজ পেতে পারি। তাহলে এখানে এটাই দিচ্ছে যে the crystal is strained by an applied force that induces polarization in the crystal and generates surface charges। যেহেতু ভোল্টেজ হইছে, ভোল্টেজ মানে কি? সেখানে এখন ইলেকট্রন ফ্লো হতে পারবে বা চার্জগুলো ফ্লো হতে পারবে। 3 নাম্বার চিত্রে দেখানো হয়েছে যে an applied field causes the crystal to become strained। আমি যদি বাইরে থেকে একে আবার কোনো ফিল্ড দেই, তাহলে কি হবে? তাহলে ভিতরের চার্জগুলো আবার আগের অবস্থানে ফেরত যাবে। তো এই যে ঘটনা, এই যে আমরা কিছু স্পেশাল টাইপের ক্রিস্টালকে মেকানিক্যালি স্ট্রেস দিয়ে এদের চার্জগুলোকে অ্যালাইনড অবস্থায় পেয়ে বা চার্জগুলোকে পোলারাইজড অবস্থায় পেয়ে এরা যে এদের আউটপুটে একটা ভোল্টেজ উৎপন্ন করতেছে, এই ঘটনাটার নামই হচ্ছে পাইজো ইলেকট্রিসিটি। যেই ইলেকট্রিসিটিটা আমরা আউটপুটে পাচ্ছি এটাকে বলা হয় পাইজো ইলেকট্রিসিটি। আর যে ইফেক্টের কারণে আমরা এই পাইজো ইলেকট্রিসিটিটা পাচ্ছি ওটাকে বলা হয় পাইজো ইলেকট্রিক ইফেক্ট। তো এটা হচ্ছে মূল ঘটনা যে কিভাবে পাইজো ইলেকট্রিসিটি জিনিসটা পাওয়া যায়। তার মানে এখানে দুইটা জিনিস, এখানে আবার আরেকটা জিনিস আছে। একটা হচ্ছে যে মেকানিক্যাল স্ট্রেস দিয়ে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়া, অথবা ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে মেকানিক্যাল স্ট্রেস আউটপুট হিসেবে পাওয়া। এই দুইটা ঘটনাই হচ্ছে পাইজো ইলেকট্রিক ইফেক্ট আসলে। তো এখানে দুইটা জিনিস, আমরা মেকানিক্যাল স্ট্রেস দিয়ে যদি ইলেকট্রিক্যাল আউটপুট পাই অথবা ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে কখনো মেকানিক্যাল স্ট্রেস আউটপুটে পাই, তাহলে এই ঘটনাটাকেই আমরা বলতে পারবো পাইজো ইলেকট্রিক ইফেক্ট। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের জানতে হবে যে আমরা তো বললাম যে ক্রিস্টাল গুলা পাইজো ইলেকট্রিক ইফেক্ট দেখায়, কিন্তু সব ক্রিস্টাল তো দেখায় না। সব ক্রিস্টাল দেখালো তো এটা একটা ভালো বৈশিষ্ট্যই হইতো, কিন্তু কিছু সুনির্দিষ্ট ক্রিস্টাল এই ধরনের বৈশিষ্ট্যটা প্রদর্শন করে। এখন আমরা দেখব যে কোন টাইপের ক্রিস্টালটা অ্যাকচুয়ালি এই টাইপের ফিচার বা বৈশিষ্ট্যগুলা প্রদর্শন করে। লাইক হচ্ছে যে আমরা যদি কোনো একটা ক্রিস্টালের কথা চিন্তা করি, আমরা অনেক টাইপের ক্রিস্টালের কথা আগে পড়ে আসছি। ধরা যাক আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালের কথা চিন্তা করতেছি। তো সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালটা একটা কিউবিক ক্রিস্টাল। তো এটার ইউনিট
সেন্টার অফ ইউনিট সেলের সেন্টার অফ সিমেট্রি থাকে। আমি সেন্টার অফ সিমেট্রি জিনিসটা আগে বুঝাইছিলাম, তারপরে আমি আরেকবার একটু বলি। সেন্টার অফ সিমেট্রি হচ্ছে, ধরা যাক যে সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি সোডিয়াম প্লাস Cl মাইনাস। তাহলে এটার গঠন বৈশিষ্ট্য আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে এরা এইভাবে সন্নিবিষ্ট থাকে, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম করে একটা ইউনিট সেল গঠিত হয়। তো দেখা যাচ্ছে আমরা যদি মাঝখানে এগুলাকে ডট লাইন দিয়ে যোগ করি, সবগুলার মাঝখানে একটা প্লাস থেকে যায়। এই প্লাসটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, বা এদের প্রাণকেন্দ্রর মতো আর কি। তো এই যে সেন্টার অফ সিমেট্রি, যেই ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে সেন্টার অফ সিমেট্রি থাকবে তারা পাইজোইলেকট্রিক ইফেক্ট প্রদর্শন করবে না। আমার বলতেছি, যদি কোনো ক্রিস্টালে সেন্টার অফ সিমেট্রি পাওয়া যায়, ধরা যাক কোনো একটা ক্রিস্টালের মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে, তো will not show will not show piezoelectric effect। তো এই কেন, এখন জানতে হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটতেছে, যে কেন সেন্টার অফ সিমেট্রি থাকলে পাইজোইলেকট্রিক জিনিসটা দেখাতে পারতেছে। এখানে মোটামুটি ভাবে ওরা ডিসকাস করছে যে one certain crystal can exhibit piezoelectricity because the phenomenon requires a special crystal structure that which has no center of symmetry। তার মানে ক্লিয়ার কাট বলে দিচ্ছে যে যার সেন্টার অফ সিমেট্রি থাকবে না সেই শুধুমাত্র পাইজোইলেকট্রিক ঘটনা প্রদর্শন করতে পারবে বা ইফেক্টের প্রদর্শন করতে পারবে। মেন ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো ফোর্স, ফোর্সকে আমরা জানি কি ওই পাইজোইলেকট্রিক জিনিসটা কিভাবে প্রদর্শন করা হয়, প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে মেকানিক্যাল স্ট্রেস দিতে হবে। দেখা যাচ্ছে আমি যখন মেকানিক্যাল স্ট্রেস দেওয়ার আগে এদের টোটাল পোলারাইজেশন 0, দেয়ার স্ট্রেস এখনো দেই নাই, এই জায়গায় এখনো কোনো স্ট্রেস প্রদান করা হয়নি, আমরা জানি নিউট্রাল অবস্থায় আছে। কিন্তু ঘটনা কি ঘটতেছে, যখন আমরা এখানে কোনো মেকানিক্যাল স্ট্রেস প্রদান করতেছি, তাহলে এই পজিটিভ এই নেগেটিভ এই পজিটিভের দিকে আসতেছে, এদিকে আসতেছে, মানে এই পজিটিভটা বাকি দুই নেগেটিভকে নিউট্রাল করে দিচ্ছে। মানে যেহেতু আমরা জিনিসটাকে এক ধরনের চাপ দিচ্ছি, তার মানে এই মাইনাস এখন এই প্লাসের দিকে যাবে, এই মাইনাস এই প্লাসের দিকে যাবে। ফলে ফলে কি হবে, একটা নিউট্রাল ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। কারণ কি, এদের মাঝখানে একটা পজিটিভ চার্জ আছে যেটাকে সেন্টার অফ সিমেট্রি। তো দেখা যাচ্ছে এদের ক্ষেত্রেও আমার নেট পোলারাইজেশন ইজ ইকুয়াল টু 0। আর যেহেতু নেট পোলারাইজেশন 0 স্ট্রেস দেওয়ার পরেও, সেক্ষেত্রে আমার কন্ডিশন কি, যে আমি আউটপুটে ভোল্টেজ পেতে গেলে অবশ্যই আমার পোলারাইজেশন 0 থেকে পরিবর্তন হতে হবে। যেহেতু আমি স্ট্রেস দেওয়ার আগেও পোলারাইজেশন 0 পাচ্ছি, স্ট্রেস দেওয়ার পরেও পোলারাইজেশন 0 পাচ্ছি, সুতরাং আমরা আউটপুটে কোনো ধরনের ভোল্টেজ পাবো না। তো এই কারণেই কোন ক্রিস্টালের যদি সেন্টার অফ সিমেট্রি থাকে, তাদেরকে মেকানিক্যালি স্ট্রেস করলেও তাদের কাছ থেকে পাইজোইলেকট্রিক ইফেক্ট দেখা যায় না। এখন আসা যাক যে যারা নন সেন্ট্রোসিমেট্রিক, মানে যাদের সেন্টার অফ সিমেট্রি নাই, যেসব ক্রিস্টালের সেন্টার অফ সিমেট্রি নাই তাদেরকে বলা হয় নন সেন্ট্রোসিমেট্রিক ক্রিস্টাল। তো আমরা বলতেছি যে নন সেন্ট্রোসিমেট্রিক ক্রিস্টাল এরা পোলারাইজেশন প্রদর্শন করে, সরি, এরা পাইজোইলেকট্রিক নেচার প্রদর্শন করে। এখন আমরা একটু জিনিসটাতে অ্যানালাইসিসে আসি, যে প্রথম এইদিকে যদি আমরা তাকাই, একটা হেক্সাগোনাল ক্রিস্টাল। হেক্সাগোনাল ক্রিস্টাল মানে ছয়টা বা সাতটা, ছয়টা এদের আমরা একটা সাইড কনসিডার করতে পারবো। যেমন এখানে একটা সাইড, এটার একটা সাইড,
6টা সাইড আছে, তো হেক্সাগোনাল স্ট্রাকচার বলে। এখন এখানে এদের কোনো সেন্টার অফ সিমেট্রি নাই, কোনো মাঝখানে সেন্টার অফ সিমেট্রি নেই। আমি যদি এদেরকে মেকানিক্যালি ফোর্স দেই, তাহলে এখানে আমরা এরকম ভাবে এদের একটা আগেরটা যেরকম আমরা একটা এই যে এখানে ডটেড লাইন আঁকছিলাম, ডটেড লাইন একে মাঝখানে বলছিলাম এটা সেন্টার অফ সিমেট্রি। এখানে আমরা কি করলাম, নেগেটিভ গুলো যেহেতু একই জাতীয়, এরকম করে একটা ডটেড লাইন আঁকলাম। আচ্ছা, এখন এই যে ডটেড লাইন আমরা আঁকলাম, মাঝখানে দেখলাম এদের কোনো সেন্টার অফ সিমেট্রি নাই। সুতরাং যখন একে মেকানিক্যালি স্ট্রেস করা হবে, মেকানিক্যালি স্ট্রেস যখন করা হবে, ধরা যাক এখান থেকে আমরা মেকানিক্যালি স্ট্রেস করতেছি, যেখানে বলা হয়েছে যে প্রথম কনসিডার করি, প্রথম হচ্ছে যখন আনস্ট্রেস কন্ডিশনে আছে, যে when unstressed as shown in the figure এইটা, the center of the mass of the negative charges coincide with the center of the mass of the positive charges, মানে এটা একটা ব্যালেন্সে আছে, এই কারণে তখন কোনো পোলারাইজেশন প্রদর্শন হয় না। কারণ কি, যে এদের এদের মধ্যে প্রত্যেকে একটা ব্যালেন্সিং সিচুয়েশন আছে, এই কারণেই বলছে যে the negative charge coincide with the center of the mass of the opposite charges, মানে মাঝখানে আমরা কোনো ধরনের পোলারাইজেশন দেখতে পাই না। কিন্তু however when the unit cell is stressed, এই যে যখন আমরা স্ট্রেস করে দিলাম, as shown in the figure এটা বি নাম্বার, the positive charge at A and the negative charge at B both become displaced inward A prime and B prime, মানে এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়ে যায়, মানে এরা স্থানচ্যুত হয়। The two centers of the mass therefore become shifted and there is now a net polarization, দুইটাই শিফট হয়ে যায়। আমরা পোলারাইজড হওয়া মানে কি, পোলারাইজড হওয়া মানে হচ্ছে শিফট হয়ে যাওয়া, একটা সার্টেন ডিরেকশনে শিফট হয়ে যাওয়া। এই যে তারা তাদের পরস্পর স্থান পরিবর্তন করলো বা শিফট হয়ে গেল, এটার কারণে একটা নেট পোলারাইজেশনের উৎপত্তি ঘটে। আর এই টাইমে আমরা এখানে শুধুমাত্র একটার ক্ষেত্রে দেখতেছি, একটার ক্ষেত্রে এরকম দেখতেছি, যেহেতু এদের স্ট্রাকচারটা হেক্সাগোনাল, এদের মধ্যে নিউট্রাল করার কেউ থাকে না, কারণ আমি এদের এদের কাঠামোটাকেই আমি চাপ দিয়ে পরিবর্তন করে দিছি, এমন ভাবে স্ট্রেস প্রদান করে দিচ্ছি যে তাদের কাঠামোটাই এখন পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে যে চাপ দেওয়ার পরে, এই যে আগে এটা এক ধরনের ব্যাপার ছিল যে একটা সুন্দর হেক্সাগোনাল শেপ ছিল, এখন চাপ দিলে এটা আরেকটু কি চ্যাপ্টা মতো হয়ে গেছে। তাহলে এখানে বলতে the true center of masses therefore becomes shifted and there is now a net polarization capital P, thus an applied stress produces a net polarization capital P, so এখন আর পোলারাইজেশন আমার আর জিরো না, এখন একটা নেট পোলারাইজেশন চলে আসছে। কারণ কি, এই প্লাসটা সরার কারণে একটা পোলারাইজেশন হয়ে গেছে, আবার এই মাইনাসটা সরার কারণে একটা পোলারাইজেশন হয়ে গেছে। এই যে পোলারাইজেশন, দুইটা সম্মিলিত পোলারাইজেশনের কারণে আমরা একটা নেট পোলারাইজেশন পাচ্ছি। আর মাঝখানে যেহেতু আমার সেন্টার অফ সিমেট্রি নাই, তাহলে এদেরকে ইন্ডিভিজুয়ালি কেউ আর নিউট্রাল করতে পারতেছে না। তো এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার কোনো ক্রিস্টালে সেন্টার অফ সিমেট্রি থাকবে না, তখন এদের মধ্যে তখন পোলারাইজেশন পসিবল, বা আমরা একটা পোলারাইজেশন ভ্যালু পাবো। আর যখনই আমরা কোনো পোলারাইজেশন ভ্যালু পাবো, তখন সেটা একটা পাইজো ইলেকট্রিক ইফেক্ট ক্রিয়েট করবে। তো এখানে ছবিতে আমরা যদি দেখি যে বি নাম্বারে আন্ডার অ্যান অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ওয়াই ডিরেকশন, মানে আমরা ভার্টিক্যালি যেহেতু দিচ্ছি এটাকে ওয়াই ডিরেকশনে বলছে, দ্য সেন্টার অফ দ্য মাস অফ দ্য পজিটিভ এন্ড দ্য নেগেটিভ আয়ন্স আর শিফটেড which results in a net dipole moment or polarization P along Y। তার মানে
আমরা যখন এই যে এখানে আগে সেন্টার অফ মাস ছিল এইটা, এখন এটাকে যখন সরাই দিলাম, পজিটিভের সেন্টার অফ মাস চেঞ্জ হয়ে গেল, নেগেটিভটাকে যখন স্ট্রেস করলাম এটা সেন্টার অফ মাস চেঞ্জ হয়ে গেল, দুইটার সেন্টার অফ মাস যখন চেঞ্জ হয়ে গেল তখন একটা নেট পোলারাইজেশনের উদ্ভব ঘটে গেল। তারপরে ডি তে আরেক ধরনের, আমরা যদি কখনো পার্শ্বীয় বা পাশ থেকে জিনিসটা করি তখন কি হবে, যে when the force is along a different direction along x axis, এবার আমি এদেরকে মেকানিক্যালি স্ট্রেস দিচ্ছি x axis ডিরেকশনে, কারণ এটা হরিজন্টালি হচ্ছে। So there may not be a resulting net dipole moment in that direction, though there may be a net p along a different direction y. এক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা এখানে এখানে কোনো কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জের জিনিস নাই, আমরা কোনো পজিটিভ নেগেটিভ ডিরেকশন বরাবর স্ট্রেস প্রদান করি না। আগে কি করছিলাম, আগে এখানে ঠিক পজিটিভ এবং নেগেটিভ বরাবর প্রদান করছিলাম। এখন এক্ষেত্রে ওরা বলতেছে যখন আমরা এরকম কোনো টার্গেটেড চার্জ বাদে আমরা নর্মালি যদি ফোর্স অ্যাপ্লাই করি, তখন দেখা যাবে যে আগের মতো আমরা খুব বেশি অ্যামাউন্টে নেট পোলারাইজেশন পাবো না, বাট যেহেতু একটা ডিসপ্লেসমেন্ট ঘটবে, যেমন এই জিনিসটা আগে একটা মোটা জিনিস ছিল এখন একটা চিপা জিনিস হয়ে গেছে বা চ্যাপ্টা হয়ে গেছে, এই জিনিসটার কারণে কিছু অ্যামাউন্টে পোলারাইজেশন হবে। কিছু কারণ কি, যেহেতু আমরা চাপ দিচ্ছি ডিসপ্লেসড হয়ে যাচ্ছে চার্জ গুলা তাদের পরস্পরের পজিশন থেকে, আর মাঝখানে কোনো সেন্ট্রো সিমেট্রিক কোনো চার্জ নাই যেটা কিনা আমাকে নিউট্রাল করতে সাহায্য করবে, সুতরাং সেই ক্ষেত্রেও একটা পাইজো ইলেকট্রিক ইফেক্ট পাওয়া যাবে, কিন্তু এটার মতো বড় পরিমাণে না। সুতরাং এখানে যদি কেউ প্রশ্ন করে যে আমার যদি ভালো পাইজো ইলেকট্রিক ইফেক্ট পেতে হয় তাহলে কি করতে হবে, তাহলে বলতে হবে একেবারে চার্জ বরাবর ইউনিট সেলের ক্রিস্টালটা অ্যানালাইসিস করতে হবে, ক্রিস্টালের যেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে তাদের ওই বরাবর মেকানিক্যাল স্ট্রেস প্রদান করতে হবে, তাহলেই বেশি অ্যামাউন্টে পাইজো ইলেকট্রিক ইফেক্ট পাওয়া যাবে। এই পর্যন্ত কি বোঝা গেছে আপনাদের? জি স্যার। আচ্ছা, তো পাইজো ইলেকট্রিক অ্যাকচুয়ালি মোস্টলি ব্যবহার করা হয় যে এটার অনেক ধরনের ট্রান্সডিউসার ব্যবহার করা হয়, কারণ আমরা জানি ট্রান্সডিউসারে কি হয়, মেকানিক্যাল ভাইব্রেশন দিলে সে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করতে পারে। এই কারণে ম্যাক্সিমাম টাইপের ট্রান্সডিউসারেই পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার বর্তমানে ব্যবহার করা হয়। কারণ কি, আমরা ট্রান্সডিউসার দিয়ে কি করি, ট্রান্সডিউসার আর সেন্সরের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু আপনাদের জন্য লাগবে যে ট্রান্সডিউসার ট্রান্সডিউসার হচ্ছে স্যার যে কোনো এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে। আর সেন্সর, সেন্সর সেন্সর হচ্ছে যে কোনো জিনিসটাকে সেন্স করে আর কি স্যার। না, ইয়ে বলতে হবে সেন্সরের মূল কাজটা কি। ট্রান্সডিউসারটা অবশ্যই কোনো মেকানিক্যালি ভাইব্রেশন দিলে সে সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে বা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতে পারে। আর সেন্সরের যেটা হচ্ছে কি, সেন্সর নিজেই ইলেকট্রিক্যালি ডেটা কালেক্ট করে, সেন্সর নিজেই ইলেকট্রিক্যাল ডেটা কালেক্ট করে। আমরা যখন কোনো জায়গায় কোনো সেন্সর লাগাই, লাইক হচ্ছে যে আমাদের ইসিজি মাপার জন্য আমরা কোনো সেন্সর লাগাইছি, ইসিজি সিগন্যাল, আমাদের হার্টে ইসিজি সিগন্যাল করার জন্য কোনো সেন্সর লাগাইছি, ওই সেন্সর নিজেই ইলেকট্রিক্যাল সিগন্যাল রিসিভ করে এবং সেটা আমাদের যথাযথ কম্পিউটারে আউটপুটটা দেয়। কিন্তু সেন্সরে কখনো মেকানিক্যাল ভাইব্রেশন দিলে আমরা কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবো না, মেকানিক্যাল ভাইব্রেশন দিলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিতে পারবে শুধুমাত্র ট্রান্সডিউসার। তো এই কারণে ট্রান্সডিউসার, যেহেতু আমরা জানি যে ক্রিস্টাল গুলাকে মেকানিক্যালি স্ট্রেস করলেই সেখান থেকে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়া যেতে পারে, এই কারণে বর্তমানে অনেক ধরনের ট্রান্সডিউসারের মধ্যে পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার বেশি ব্যবহৃত হয়। তো এখানে আর কি সেই জিনিসটাই দেখাইছে যে ট্রান্সডিউসার থাকে, মেকানিক্যাল ভাইব্রেশন থাকে, অসিলেটর থাকে, অসিলেটেড করা হয়, তারপর আউটপুটে আমরা এটার করেসপন্ডিং সিগন্যাল দেখতে পাই। তো এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার অ্যাকচুয়ালি আছে, আরো অনেক ধরনের ব্যবহার বর্তমানে পাইজো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে করা হচ্ছে। যেমন এর মধ্যে একটা যেটা রিসেন্ট খুব প্রজেক্ট কাজ করা হচ্ছে, এটা বিশ্বের উন্নত বিভিন্ন দেশে এটার একটা উদ্যোগ আওতায় নেওয়া হয়েছে, লাইক হচ্ছে
বড় কোনো একটা ব্রিজ বা বড় কোনো একটা রাস্তা, এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে। যেমন আমরা যদি চিন্তা করি ঢাকা চিটাগাং মহাসড়ক, এখানে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, প্রাইভেট কার, তারপর মোটরসাইকেল সবকিছু যাতায়াত করে। এখন এই যে তারা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, রাস্তা কি হচ্ছে, ভাইব্রেট হচ্ছে, কন্টিনিউয়াসলি ভাইব্রেট হচ্ছে, যখনই যাচ্ছে কম্পন হচ্ছে বা ভাইব্রেট হচ্ছে বা মেকানিক্যাল স্ট্রেস লাভ করতেছে। তাহলে এই রাস্তাগুলাকে বা যে ব্রিজ গুলা আছে, এই ব্রিজ গুলাকে যে এমন কোনো পদার্থ দিয়ে বানানো যায় বা নিচে ওই অথবা যখন পিচ ঢালাই করা হয় ওই ঢালাইয়ের নিচে এমন কোনো পদার্থ যদি ইউজ করা যায় যে যে কিনা এই ভাইব্রেশন থেকে কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে বা কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবে, তাহলে এটা কি হবে আমাদের দেশের জন্য হিউজ একটা ইলেকট্রিসিটি সাপ্লাই আমরা এই ধরনের পথগুলা থেকে পাবো। তো এটা এখনো গবেষণালব্ধ একটা ব্যাপার, গবেষণা চলতেছে, কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে এটাকে টেস্ট করা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশে। আমাদের দেশে এখনো এরকম কোনো প্রযুক্তি আসে নাই, বাট আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতেই এরকম কিছু একটা জিনিস চালু হয়ে যাবে, যেখানে বিভিন্ন ইভেন শুধুমাত্র তাই না, অনেক ধরনের প্রজেক্টও আমি দেখছি বা অনেক ধরনের পেপারও দেখছি মানুষের মুভমেন্ট থেকে, এই যে আমরা হাঁটতেছি, আমাদের হাঁটার সাথে সাথে কি হচ্ছে, নিচের যে আমাদের পায়ের পায়ের নিচে সেখানে মেকানিক্যাল স্ট্রেস পাচ্ছে। তাহলে আমাদের বডিতে কোনো ধরনের আমাদের বডিকে ব্যবহার করে কোনো ধরনের ইলেকট্রিসিটি উৎপাদন করা সম্ভব কিনা, যার কারণে আমাদের বডি থেকে যদি কোনো ইলেকট্রিসিটি উৎপন্ন করার ব্যবস্থা থাকে, তাহলে সেখান থেকে আমাদের দৈনন্দিন অনেক কিছু ইলেকট্রিক্যাল পাওয়ার হয়তো বা আমরা এখান থেকে খরচ করতে পারবো। ধরা যাক খুব অল্প অ্যামাউন্টে আমরা মোবাইল চার্জ করতে পারলাম, বা ধরা যাক যে আমরা ছোট একটা কোনো কিছু চার্জ করলাম, এটাতে অল্প কিছু লাগে। তো এটাও এই রিলেটেড অনেক পেপার আছে আর কি, মানে রিসার্চ পেপার আমি দেখছি। তো বলা যাচ্ছে যে অদূর ভবিষ্যতেই এরকম কোনো কিছু একটা জিনিস চালু হয়ে যাবে। আর একটা মূল বাধা হচ্ছে যে জিনিসটা তো সহজ মনে হইতে পারে যে মানে মেকানিক্যাল স্ট্রেস পেলেই যদি আমি বিদ্যুৎ পেয়ে যাই, তাহলে করতেছে না কেন? মূল সমস্যা হচ্ছে যে এই ধরনের ক্রিস্টাল গুলো অনেক রেয়ার টাইপের ক্রিস্টাল আর মোটামুটি দামি ক্রিস্টাল। তো এইটা দিয়ে যদি বড় টাইপের কোনো প্রজেক্ট বানানো হয় তাহলে সেটার খরচ অনেক আছে। আবার একই সাথে হচ্ছে যে এই ধরনের যে আমরা যখন পাওয়ার প্রডিউস করি আমরা অনেক হাই ভোল্টেজ প্রডিউস করতে পারি, কিন্তু এই ধরনের ক্ষেত্রে পাইজো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমরা হাই ভোল্টেজ পাই না। তো এটাও একটা হিউজ বাধা যে আমরা হাই ভোল্টেজ ক্রিয়েট করতে গেলে প্রচুর আমার পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল লাগবে। তো এটাই হচ্ছে মূলত ঘটনা। আমি এখন একটা জিনিস ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা আলোচনা করি, যে এখানে একটা কাপলিং ফ্যাক্টর আছে যেটা পাইজো ইলেকট্রিকের বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে একটা কাপলিং ফ্যাক্টর ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ইলেকট্রোমেকানিক্যাল কাপলিং ফ্যাক্টর অথবা পাইজো ইলেকট্রিক কাপলিং ফ্যাক্টর। তো এটাকে কে দিয়ে বলা হয়? তো মূলত কে ব্যবহার করলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এরকম রুট আসে। তো এই হিসাবটা আসলে কে স্কয়ার দিয়ে করা হয়, যে কে স্কয়ার ইজ ইকুয়াল টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু দ্য মেকানিক্যাল এনার্জি ডিভাইডেড বাই ইনপুট ইলেকট্রিক্যাল এনার্জি, অথবা মেকানিক্যাল এনার্জি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইড বাই ইনপুট অফ দ্য মেকানিক্যাল এনার্জি। আমরা বলছি কি যে পাইজো ইলেকট্রিক ইফেক্টটা আমরা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালে যেতে পারি, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে যেতে পারি, দুইটা ইফেক্টই আমার পাইজো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে কাপলিং ফ্যাক্টরটা দুইটার জন্যই প্রযোজ্য। আমি যদি কখনো এমন চিন্তা করি যে আমার মেকানিক্যাল এনার্জি কনভার্ট করতেছি ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে প্রথমে উপরে থাকবে মেকানিক্যাল এনার্জি কনভার্টেড টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইডেড বাই ইনপুট অফ দ্য মেকানিক্যাল এনার্জি, যেটা আমি শুরুতে ইনপুট দিছিলাম। অথবা কখনো যদি উল্টাটা হয় যে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতেছি, মেকানিক্যাল স্ট্রেস আমি পাচ্ছি, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু দ্য মেকানিক্যাল এনার্জি ডিভাইডেড বাই ইনপুট ইলেকট্রিক্যাল এনার্জি। দুইটাকেই আমরা ইলেকট্রোমেকানিক্যাল কাপলিং ফ্যাক্টর বা পাইজো ইলেকট্রিক ফ্যাক্টর কে বলতে পারি। তো কে এর ভ্যালু এক একটা ক্রিস্টালের জন্য এক এক রকম। কোয়ার্টজের জন্য কে এর ভ্যালু 0.1, তারপর পিজেটি এটার জন্য 0.72, তো বেরিয়াম টাইটানেটের জন্য একরকম। এটা আসলে দেয়া থাকে, এটা আমাদের মুখস্থ করতে হয় না। তো এখানে একটা ম্যাপ যদি আমরা দেখি তাহলে প্র্যাকটিক্যালি একটা আইডিয়া আমরা পেতে পারি যে পাইজো ইলেকট্রিক স্পার্ক জেনারেটর। এখানে প্রশ্ন হচ্ছে the piezoelectric spark generator as used in various applications such as lighters and the car ignition, মানে কার যখন স্টার্ট করা হয়
operates by a stressing a piezoelectric crystal to generate a high voltage which is discharged through a spark gap in the air, schematically shown in this figure. মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ইঞ্জিনে আমাদের যখন ইঞ্জিন গাড়ির ইঞ্জিনগুলো আছে, গাড়ির ইঞ্জিনগুলোকে বলা হয় আইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিন মানে কি? ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসশন। ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন মানে কি? এই ইঞ্জিনের ভিতরে কম্বাসশন ঘটে, তার মানে কি ভিতরে আগুন ধরাইতে হবে। তাহলে এই যে ভিতরে আগুন ধরাইতে হবে, আগুন ধরানোর মূল ব্যাপারটা কি? আমরা যখন কোনো ম্যাচের কাঠি জ্বালাই আমরা কি করি? মোটামুটি একটা ম্যাচ অল্প করে আগুন হলেও ধরাই, কারণ এই অল্প আগুনটা অনেক বড় আগুন ধরাই দিতে পারে। তো এরকম ক্ষেত্রে কি করা হয়? জাস্ট আমার একটা স্পার্ক দরকার, আগুনের একটা স্ফুলিঙ্গ দরকার। তো এই স্পার্ক জেনারেট করার জন্য পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, যা আমরা চাপ দিলেই এখানে আউটপুটে একটা স্পার্ক হয় বা একটা ভোল্টেজ জেনারেট হয়, যার কারণে ভিতরে আমার ইগনিশনটা শুরু হয় বা জ্বালানি যে পুড়তেছে এই পোড়াটা শুরু হয়। তাহলে কনসিডার আ পাইজোইলেকট্রিক স্যাম্পল ইন দ্য ফর্ম অফ আ সিলিন্ডার অ্যাজ শোন ইন দ্য ফিগার 7.42 এ। এই যে suppose that the piezoelectric coefficient d is equal to, okay, piezoelectric coefficient এর ভ্যালু বলে দিছে, epsilon naught r এর ভ্যালু বলে দিছে। the piezoelectric cylinder has a length of 10 মিলিমিটার। কতটুকু সিলিন্ডারের লেংথ সেটা বলে দিছে, ডায়ামিটার বলে দিছে 3 mm। the spark gap is in air and has a breakdown voltage of 3.5 kilovolt। মানে আমরা জানি কি যে স্পার্ক ঘটে কখন? যখন ওই ব্রেকডাউন ভোল্টেজের উপরে ভোল্টেজ চলে আসে। তাহলে ব্রেকডাউন ভোল্টেজ বলে দিছে। এর হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু স্পার্ক দ্য গ্যাপ। এখন আমাকে জানতে চাইছে এই যে স্পার্ক তৈরি হবে, আমার তো ব্রেকডাউন ভোল্টেজও বলে দিছে। তাহলে এখন বলছে যে কি পরিমাণ স্ট্রেস প্রদান করলে, কি পরিমাণ ফোর্স প্রদান করলে বা স্ট্রেস প্রদান করলে স্পার্কটা তৈরি হবে। আর ইজ দিস আ রিয়েলিস্টিক ফোর্স, মানে এই ফোর্সটাকে আমরা বাস্তবে পেতে পারি বা বাস্তবে পাওয়া সম্ভব, সেটা জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে we need to express the induced voltage in terms of the applied force. If the applied stress is T, তাহলে আমরা স্ট্রেসের আমরা T পরিমাণে যদি স্ট্রেস দেই এবং T পরিমাণে স্ট্রেস দেওয়ার কারণে ভিতরে যদি P পরিমাণে পোলারাইজেশন ঘটে, তাহলে এটাকে বলা হয় পোলারাইজেশন ইজ ইকুয়াল টু আমার পাইজোইলেকট্রিক কোএফিসিয়েন্ট D মাল্টিপ্লাইড বাই অ্যাপ্লাইড স্ট্রেস। তার মানে কেউ যদি এভাবে প্রশ্ন করে যে আমি ধরা যাক টু অ্যামাউন্ট স্ট্রেস দিচ্ছি, আর আবার পাইজোইলেকট্রিক কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে 4, তাহলে টোটাল কি পরিমাণ পোলারাইজেশন হবে? এটা হবে 8। তার মানে বোঝা গেল যে আমার স্ট্রেসের সাথে আমি যদি পাইজোইলেকট্রিক কোএফিসিয়েন্ট গুণ করে দেই, তাহলে সেটা কি পাবো? নেট পোলারাইজেশন বা কত টোটাল পোলারাইজেশন হয়েছিল সেটা পাবো। তার মানে অলসো বলা যেতে পারে যে এই ইকুয়েশনটা P is equal to dt, এটা আসলে স্ট্রেস এবং পোলারাইজেশন, কত স্ট্রেস দিলে কত পোলারাইজেশন হবে তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। তো মূলত ব্যাপারটা সম্পর্কটা হচ্ছে এরকম যে P ভ্যারিজ এস T, যে আমি যত স্ট্রেস দিব তত বেশি পোলারাইজেশন হবে। আর প্রপোর্শনাল টার্ম তুলে দিলে একটা কনস্ট্যান্ট আছে যেটাকে আমরা পাইজোইলেকট্রিক কোএফিসিয়েন্ট বলে থাকি। তো এখন আমরা যদি এই জিনিসটাকে ভাঙি, আমরা জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে স্ট্রেস। তাহলে আমি টোটাল পোলারাইজেশন লিখতে পারি ডি টি, টি এর জায়গায় লিখতে পারি এফ বাই এ। এখন হচ্ছে যে আমরা যদি the induced polarization P lead to induced surface polarization charge, কারণ পোলারাইজেশন ঘটায় কে? চার্জ। তাহলে আমরা জানি যে P is equal to Q by A, আমরা পড়ে আসছি পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ চার্জ অ্যাকুমুলেট হচ্ছে সেটাকে আমরা বলি
পোলারাইজেশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইজ ইকাল টু এ ইন্টু পি। তাহলে যে এখান থেকে কিউ ইজ ইকাল টু এপি আসছে। তাহলে এখন আমরা যদি ওই অবজেক্টের ক্যাপাসিটেন্স সি চিন্তা করি, বা ওই অবজেক্টের বা ওই ক্রিস্টালটার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স আমরা যদি সি চিন্তা করি, কেন সি চিন্তা করতেছি? কারণ আমরা চ্যাপ্টারের শুরুতেই জানছি যে ক্যাপাসিটেন্সের সাথে পোলারাইজেশনের একটা গভীর সম্পর্ক আছে। কারণ কি, ক্যাপাসিটেন্স মানে কি? চার্জের জমা হওয়া, অ্যাকুমুলেশন। তাহলে আমরা নর্মালি জানি ভি ইজ ইকাল টু কিউ বাই সি, চার্জ এবং ক্যাপাসিটেন্সের অনুপাতকে বলি ভোল্টেজ। তাহলে কিউ ইজ ইকাল টু আমরা একটু আগে ডিরাইভ করে আসছি এপি, এপি ডিভাইড বাই সি। তাহলে পি এর ভ্যালু একটু আগে আমরা পাইছি কি, ডি এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই সি। ওকে, আমরা সিটাকে যদি অ্যানালাইসিস করি, তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, অথবা এখানে যেহেতু লেংথ একটা পাইজোইলেকট্রিকের লেংথ বোঝাচ্ছে, তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স আমি বের করতে পারবো লেংথ দিয়ে। তাহলে এটাকে আমরা এখন কি ঘুরাই কি লিখতে পারি, যে এ মাল্টিপ্লাইড বাই ডি এফ বাই এ divided by epsilon naught r, sorry, epsilon naught a divided by l। তাহলে এটাকে যদি আমরা ঘুরাই লিখি, যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমার এই এক্সপ্রেশনটা। এটা হচ্ছে মূল কারণ যে কিভাবে এক্সপ্রেশনটা আসলে আসে। তো এই এক্সপ্রেশনটা মূল আমলে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা আমাদেরকে যে ডেটা দেয়া আছে সেই ডেটা অনুযায়ী আমরা কি কি জানি ওইটার উপর বেস করে জিনিসটা করা হয়েছে। কারণ আমরা যেহেতু একটা সিলিন্ডার আকৃতি, তাহলে এটার আমরা এরিয়া জানবো, এটার আমার লেংথ বলে দিছে, আমার কাছে ডি বলে দিছে, দেন লাস্টে জানতে চাইছে কি অ্যামাউন্টের ফোর্স লাগবে, আর ভোল্টেজের কথাও বলে দিছে যে আমার ব্রেকডাউন ভোল্টেজটা কত। তাহলে এটুকু পর্যন্ত ডিরাইভ করে আসার মূল কারণ হচ্ছে যে আমার যে প্রদত্ত ডাটা অনুযায়ী যেটা আমরা বের করতে পারি। এরপরে যখন আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু, তাহলে কি, যে এপসাইলন নট মাল্টিপ্লাইড বাই এপসাইলন নট আর এ মাল্টিপ্লাইড বাই ভি ডিভাইডেড বাই কি আছে নিচে ডি ইনটু এল। তাহলে এখন এখানে সবগুলার ভ্যালু আমার জানা, এটার ভ্যালু জানা, এটার ভ্যালু জানা, এটার ভ্যালুও জানা। কারণ কি, পাই আর স্কয়ার হবে এই সারফেসের এরিয়া কত হবে, গোলাকার, তাহলে এ হবে পাই আর স্কয়ার। আর তো আমাকে বলে দিছে এই যে 3 mm ডায়ামিটার বলে দিছে, তাহলে এখান থেকে রেডিয়াস অর্ধেক করে আমরা পেয়ে যাব। তো আলটিমেটলি ক্যালকুলেট করলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার সেই রিকোয়ার্ড ফোর্স। এই পরিমাণ ফোর্স যদি আমি পাইজো ইলেকট্রিক এখানে দেই, তাহলেই তখন ডাই ইলেকট্রিক ব্রেকডাউন ভঙ্গ করে স্পার্ক জেনারেট হবে। কারণ আমরা জানি স্পার্ক জেনারেট হতে গেলে ডাই ইলেকট্রিক ব্রেকডাউন ভোল্টেজের থেকে ভোল্টেজটা ছাড়াই যেতে হয়। ওকে, সো জিনিসটা কি বোঝা গেছে ম্যাথটা? আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। এখন লাস্টে একটা কথা ছিল যে ইজ দিস আ রিয়ালিস্টিক ফোর্স, ফোর্সটা কি বাস্তব কোন ফোর্স? এটার একটা উত্তর কি হবে, যে দিস ফোর্স ক্যান বি অ্যাপ্লাইড বাই ইউজিং বাই হ্যান্ড এন্ড এট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অ্যারেঞ্জমেন্ট। ইট ইজ দ্য ওয়েট অফ 9 কিলোগ্রাম। মানে মোটামুটি আমরা হাত দিয়ে চাপ দিয়ে যদি 9 কিলোগ্রামের একটা চাপ দিতে পারি, তাহলে এই পরিমাণের ফোর্স জেনারেট হবে, যাতে করে কিনা আমরা গাড়িটাকে ইগনিশন করতে পারবো বা গাড়িটাকে স্টার্ট করতে পারবো। এটাকে বলা হয় যে পাইজো ইলেকট্রিক স্পার্ক জেনারেটর। ওকে, এখানে একটা লাইন আমি মার্ক করছি যে দ্য এনার্জি ইন দ্য স্পার্ক
ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ দ্য চার্জ জেনারেটেড, যে কতটুকু স্পার্ক কতটুকু শক্তিশালী হবে এটা ডিপেন্ড করবে আমার কতটুকু চার্জ আসলে ওই পাইজো ইলেকট্রিক ক্রিস্টালের মধ্যে সংরক্ষিত করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বলছিলাম নামাজের জন্য 5-10 মিনিট ব্রেক একটু ভালো হতো। নামাজে, হ্যাঁ আমি ব্রেক দিচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যে আমি ক্লাসটা শেষ করব। আমার আজকের টপিক মোটামুটি শেষের দিকে, তো আমি শেষ করেই আপনাদের ব্রেক দিয়ে দিই। আর কেউ যদি জামাতে যান তাহলে যেতে পারেন, সমস্যা নেই। যদি জামাত এমন হয় যে জামাত মিস হয়ে যাচ্ছে তখন আপনারা যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথ, যে ফর্মুলা আমরা অলরেডি পড়ে আসছি, এখানে একটা জিনিস আমাদের একটু করতে হবে, যে পাইজো ইলেকট্রিক আমরা জানি যে ইলেকট্রনিক্সেই একটা জিনিস পড়ানো হয়, অসিলেটর। অসিলেটর পড়ানো হয়। অসিলেটর মূলত কি করে? অসিলেটর হচ্ছে মূলত আমার আউটপুটে অসিলেটরি সিগন্যাল জেনারেট করে। তাহলে যেহেতু অসিলেটরি সিগন্যাল, যে কোনো অসিলেটরি সিগন্যালের কি থাকে? ফ্রিকোয়েন্সি থাকে। কি ফ্রিকোয়েন্সি থাকে? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থাকে। তো এই যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি, আমরা যে কোনো আরএলসি সার্কিট দিয়েও রেজোনেন্ট সার্কিট তৈরি করতে পারি। আর একেবারে এসি সার্কিটের পড়া, যে আরএলসি সার্কিট দিয়ে কিভাবে রেজোনেন্ট সার্কিট বানাতে হয়। তো ওখানে রেজোনেন্ট সার্কিটের ক্ষেত্রে আমরা কমনলি একটা ফর্মুলা সবসময় পড়ে আসছি, যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ওখানে পড়ছিলাম এফ নট। এফ নট ইজ ইকাল টু 1/2π√LC। এটা হচ্ছে যখন আমরা আরএলসি সার্কিটের ক্ষেত্রে পড়ি, আরএলসি সার্কিট। তো আরএলসি সার্কিটের ক্ষেত্রে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই হচ্ছে এখানকার। আমি যদি কোনো পাইজো ইলেকট্রিক দিয়ে কোনো অসিলেটর বানাই, তাহলে এটাকে বলা হয় আর কি মেকানিক্যাল রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। মানে আমি যে অসিলেটর একটা পাইজো ইলেকট্রিক জিনিস দিয়ে বানাবো, এবং সেখানে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা থাকবে অসিলেটরে, আমাদের প্রত্যেক অসিলেটরে একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থাকে, সেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এখানকার মেকানিক্যাল রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। আর এখানে আর একটা ব্যাপার আছে, যে যেটাকে বলা হয় অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। অ্যান্টি রেজোনেন্ট মানে কি? যে ফ্রিকোয়েন্সিটা আমার রেজোনেন্ট ক্ষমতাটাকে বিনষ্ট করে দিবে, বা রেজোনেন্ট যেটা দিলে রেজোনেন্টটা নিউট্রাল হয়ে যাবে, তাহলে ওটাকে বলা হয় অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে এটার সাথে আর কি জাস্ট ফর্মুলার কোনো চেঞ্জ নাই। ফর্মুলা যেটা মনে রাখতে হবে হুবহু সেম, জাস্ট এটাকে এফএস আর অ্যান্টি রেজোনেন্টটাকে এফএ দিয়ে বলা হয়েছে, বাট ফর্মুলায় কোনো চেঞ্জ নেই। আর এখানে ক্যাপাসিটেন্স সি প্রাইম লাগানো হয়েছে। সি প্রাইম লাগানো মানে বলতে বোঝাচ্ছে যে যেই ক্যাপাসিটেন্সটা আমি লাগালে, যেই ক্যাপাসিটেন্সটা আমি লাগালে, আমি যদি কোনো ক্যাপাসিটেন্স লাগাই, যে ক্যাপাসিটেন্সটা লাগালে আমার, এখন কিভাবে লাগাবো? সিরিজে লাগাবো। যেই ক্যাপাসিটেন্সটা সিরিজে লাগালে আমার রেজোনেন্ট ক্ষমতাটা হ্রাস পেয়ে যাবে, তাহলে সেটাকে বলা হয় অ্যান্টি রেজোনেন্ট ক্যাপাসিটেন্স। আর এই অ্যান্টি রেজোনেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে এই সি প্রাইম। এখন সি প্রাইমটা কিভাবে বের করব? যে আমরা জানি ক্যাপাসিটেন্স যদি সিরিজে লাগানো হয় তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা এরকম। তাহলে আগে থেকে সি নট ছিল, আগে থেকে সি নট ছিল। এখন আমি এই 1/c লাগানোর কারণে নতুন যে ক্যাপাসিটেন্সটা হলো, এই ক্যাপাসিটেন্সটাই মানে এখানে উল্টাইতে হবে। 1 যেহেতু সি প্রাইম আছে, তাহলে এই নতুন সি প্রাইম ক্যাপাসিটেন্সটা হচ্ছে অ্যান্টি রেজোনেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমি এক্সট্রা এই যে সি যে আমি সিরিজে লাগাচ্ছি, তাহলে এটাকে বলা হয় অ্যান্টি রেজোনেন্ট ক্যাপাসিটেন্স। কারণ কি? অ্যান্টি রেজোনেন্ট ক্যাপাসিটেন্স সিরিজে সংযুক্ত হয়ে আমার টোটাল যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স প্রদর্শন করতেছে, সেটাই আমার অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ফর্ম করতেছে। এটা হচ্ছে মূলত অসিলেটরের উপর বেস করে একটা কনসেপ্ট। এটার জন্য একটা জাস্ট ম্যাথ আছে, ম্যাথটা খুবই সহজ। যেমন এখানে বলা আছে যে ফ্রম দ্য ফলোইং ইকুইভ্যালেন্ট ডেফিনিশন অফ দ্য কাপলিং কোএফিসিয়েন্ট, আমরা কাপলিং কোএফিসিয়েন্ট পড়ে আসছি। আর এটার একটা প্রুফ আছে,
এইটার এই প্রুফটা হচ্ছে যে কে স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এফ স্কয়ার বাই এ স্কয়ার। আমি এই প্রুফগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, এটা আপনাদের সিলেবাসে নাই, তারপরেও আমার কাছে প্রুফগুলো করা আছে। যে এই যে প্রুফ, এটার উপর বেস করে মূলত ম্যাথটা। তো জিনিসটা কিভাবে হয় যে এখানে অবশ্যই এখানে ওরা কিছুটা দেখাইছে, আসলে মূল প্রুফটা এরকম এত ইজি হবে না। এই প্রুফটা আসলে ওরা কি কি পার্সপেক্টিভে প্রুফ করছে, প্রুফটা করছে হচ্ছে এনার্জির পার্সপেক্টিভে। এটা আসলে অসিলেটর সার্কিটের উপর বেস করে আলাদা একটা প্রুফ আছে। তো এখানে প্রুফটা যদিও খুব সহজ, আমরা বুঝতে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে কে স্কয়ার ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি স্টোর ডিভাইডেড বাই টোটাল এনার্জি স্টোর, মানে টোটাল আমি ইনপুটে যেটা দিছিলাম। তার মানে কি, উপরে যদি আমার কি হয় হাফ সিভি স্কয়ার, আমরা জানি ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি হয় কি হাফ সিভি স্কয়ার, তাহলে হাফ সিভি স্কয়ার, আর নিচে টোটাল এনার্জি কি আসবে হাফ সিভি স্কয়ার আর হাফ সি নট ভি স্কয়ার। এই যে সি নটটা কি, সি নটটা কিসের জন্য, এই যে এখানে বলা আছে সি রিপ্রেজেন্টস দ্য মেকানিক্যাল মাস ওয়্যার দ্য মেকানিক্যাল এনার্জি স্টোর এন্ড whereas সি নট যেখানে ব্যবহার করতেছে সি নট ইজ ওয়্যার দ্য ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর, মানে টোটাল মেকানিক্যাল প্লাস ইলেকট্রিক্যাল টোটাল দুইটার জন্য আর কি এই দুইটার আমরা যোগ করছি। যে এই কারণেই এই যে যেহেতু ইলেকট্রিক্যাল জিনিসটা হাফ সি নট ভি স্কয়ার, এটা তো আমি আর আউটপুটে পাচ্ছি না, কারণ আমি আউটপুটে পাচ্ছি মেকানিক্যালটা। তাহলে টোটাল ইনপুট ছিল হাফ সি ভি স্কয়ার প্লাস হাফ সি ডট ভি স্কয়ার, এটা ছিল টোটাল আমার ইনপুট এনার্জি, আর আমি আউটপুটে শুধুমাত্র মেকানিক্যাল এনার্জি আউটপুটে পাইছি, যেটা হচ্ছে হাফ সি ভি স্কয়ার। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে সি ডিভাইড বাই সি প্লাস সি নট। আমরা যদি প্রত্যেকটা জায়গা থেকে হাফ ভি স্কয়ার বাদ দিয়ে দিই, আমরা প্রত্যেক জায়গা থেকে হাফ ভি স্কয়ার কমন নিতে পারি, কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি। এখন এই যে এখান থেকে যে সি ডিভাইড বাই সি প্লাস সি নট জিনিসটা আছে, এটা থেকে কিভাবে এই জিনিসটা আসলো, এই এই 1 মাইনাস এফ স্কয়ার বাই এফ এ স্কয়ার, এটা সম্পর্কটা আসছে এখান থেকে। এই যে এখানে এই সার্কিটে আমি যদি এদেরকে স্কয়ার করি, তাহলে কি এফ এস স্কয়ার ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এল মাল্টিপ্লাইড বাই সি। তাহলে এখান থেকে আমি যদি সি এর ভ্যালু বের করে আনি, তাহলে সি ইজ ইকাল টু কি হবে 1 ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এল মাল্টিপ্লাইড বাই এফ স্কয়ার। তাহলে এটাকে আমি যদি 1 নাম্বার দেই, সিমিলারলি এখান থেকে আমরা যদি সিমিলারলি স্কয়ার করি, এফ এ স্কয়ার ইজ ইকাল টু কি আসে 1 ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এল সি প্রাইম। সি প্রাইম বলতে এখানকার আর কি সি নট। তো এখানে আমি যদি আবার সি প্রাইমটাকে বাইরে বের করে আনি, তাহলে কি আসবে 1 ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এল এফ এ স্কয়ার। এটাকে যদি আমি 2 নাম্বার দিই, তাহলে এই পরবর্তী পেজে এইখানে আমরা এই প্রত্যেক সি এর মান বসাই দিতে পারি না। এই যে সি এর মান বসাবো এখানে 1 নাম্বার থেকে, এখানে সি এর ভ্যালু বসাবো 1 নাম্বার থেকে, আর এখানে সি নট মানে এখানে সি প্রাইম যেটা এখানে সি নট সেটা। তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আমার 4 পাই স্কয়ার এল দুইটাতেই কমন আছে, এরা কাটাকাটি চলে যাবে দুইটা জায়গা থেকে। তাহলে আলটিমেটলি এই এক্সপ্রেশনটা ইন্ডিয়ান থেকে যাবে। তো এই কারণেই আমরা জিনিসটাকে প্রুফ করতে পারি যে কে স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস এফ স্কয়ার বাই এ স্কয়ার। এখন হচ্ছে যে এটার কিছু ইমপ্লিমেন্টেশন দেখাইছে, যে আমার যদি এমন হয় যে একটা গিভেন দ্যাট টিপিক্যালি এক্স কাট কোয়ার্টজ ক্রিস্টাল, একটা ক্রিস্টাল আছে, যে ক্রিস্টালের আমার কাপলিং কোএফিসিয়েন্ট হচ্ছে 0.1, সেখানে হোয়াট ইজ এফ এ অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কত, যখন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মেগাহার্টজ। তাহলে এই যে এফ এ এখন আমরা এখান থেকে ডিরেক্টলি এই ফর্মুলা থেকে ডিরেক্টলি বের করতে পারবো, কারণ আমার ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা আমার জানা, এখানে আমার কে জানা, এফ এস জানা, এফ এ বের করতে হবে। তাহলে এটাই হচ্ছে
আমার সেই বলা যেতে পারে যে অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এখন ওরা বলছে হোয়াট ইজ ইউর কনক্লুশন, এখান থেকে কি বোঝা গেল? তো এখানে ওরা বলতেছে ডাজ এফ এ মাইনাস এফ এস, মানে এই দুইটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এবং অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির পার্থক্য মাত্র 5 কিলো হার্টজ, এবং দ্য টু ফ্রিকোয়েন্সিস এফ এস এন্ড এফ এ আর ভেরি ক্লোজ, মাত্র এদের মধ্যে 5 কিলো হার্টজের ডিফারেন্স আছে। তার মানে এই যে an oscillator designed to oscillate at fs, যেই অসিলেটরটা ডিজাইন করা হয়েছে যে 1 মেগাহার্টজ অসিলেটেট করবে, therefore cannot drift far, for example a few kilohertz, because that would change the reactance enormously, which would upset the oscillation condition. এটা বলতেছে এই যে এখন অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা এত অল্প, তার মানে এমন এমন ঘটনা ঘটতে পারে যে আমরা যখন এটাকে এই অসিলেটরটাকে কোনো একটা ব্যবহার করব, তখন এটা খুব দ্রুত অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি গেইন করে ফেলতে পারে, যাতে করে আমার মূল যে রেজোনেন্ট ক্রিয়েট করার কথা একটা অসিলেটরে, সেই ক্ষমতাটা বিলোপ পেতে পারে বা ক্ষমতাটা কমে যেতে পারে। তার মানে এ কারণেই সবসময় যখন কোনো একটা ক্রিস্টাল দিয়ে অসিলেটর বানানো হয়, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এবং অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির পার্থক্যটা বেশি অ্যামাউন্টে রাখা হয়। তো এই বেশি অ্যামাউন্টে রাখার জন্যই মূলত এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা করা হয়। জিনিসটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে। এটা একেবারে হুবহু সেম টাইপের জিনিস, সবকিছুই প্রদান করা আছে। জাস্ট এখান থেকে আর কি ওই যে আমরা আগে যেরকম কোয়ালিটি ফ্যাক্টর বের করতাম এসি সার্কিটের ক্ষেত্রে, অথবা এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমাকে কেউ হয়তো বলে দিছে যে একটা রেজোনেন্ট অসিলেটর বানাও বা একটা কোয়ার্টজ দিয়ে একটা অসিলেটর বানাও, যার আমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ, যার অ্যান্টি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এত মেগাহার্টজ, তার ক্যাপাসিটেন্সের ভ্যালু এইটা অথবা রেজিস্ট্যান্সের ভ্যালু এইটা। তারপর আমার কাছে এখন জানতে চাইছে হোয়াট আর সি এন্ড এল ইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এবং ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হবে, এবং ফাইনালি সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর কত হবে। তো আমরা কিভাবে জিনিসটা করব? আমরা কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা জানি 1/2 পাই এফএসআরসি, এটা কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা। আর আমরা এই এফএস ইজিক্যাল টু 1/2 পাই রুট এল সি, এফ ইজিক্যাল টু 1/2 পাই রুট ওভার এল সি প্রাইম, এটা আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে আলটিমেটলি মূল যে সম্পর্কটা আমাকে কাজে দিবে সেটা হচ্ছে এইটা, এই দুটাকে কম্বাইন করে, এটাকে 1 নাম্বার যদি দেই, এটাকে 2 নাম্বার যদি দেই, দুটাকে কম্বাইন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই সম্পর্কটা। তাহলে এই সম্পর্কের মধ্যে আমার যদি এখন সি এর ভ্যালু জানতে হয়, মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু জানতে হয়, আমার এখানে সি নট এর ভ্যালু বলে দেওয়া আছে, এফ এর ভ্যালু বলে দেওয়া আছে, এফ এস এর ভ্যালু বলে দেওয়া আছে। আলটিমেটলি আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করে ফেলতে পারবো। সিমিলারলি আমার যখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু আমি জানি, তখন আমি এল এল এর ভ্যালু বের করে ফেলতে পারবো এখান থেকে, এই এখান থেকে। তাহলে এখানে আমার এল এর ভ্যালু বের করতে কি লাগবে? আমি যদি এফ স্কোয়ার করি, আর এখান থেকে 1/4 পাই এল ইন্টু সি, তাহলে এলটাকে এই সাইডে আনলে 1/4 পাই এফ স্কোয়ার ইন্টু সি, তাহলে এটা করলেই মূলত আমি এল এর ভ্যালু পেয়ে যাবো। আর যখন আমার সি জানা, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স জানা, আর রেজিস্ট্যান্স তো কখনো চেঞ্জ হবে না সার্কিটে। এটা এখন প্রশ্ন হতে পারে যে কেন এখানে চেঞ্জ হচ্ছে ইয়েগুলা ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স, আমরা যখন কোয়ালিটি ফ্যাক্টর বের করতেছি। মূল কারণ হচ্ছে বা নতুন নতুন সি ব্যবহার করার কারণ হচ্ছে যে ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স এগুলার রিঅ্যাকটেন্স কি ইয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, কিন্তু রেজিস্ট্যান্সেরটা কখনো চেঞ্জ হয় না। তো এই কারণে রেজিস্ট্যান্সের মতোই থেকে যাবে। আর নতুন যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটা আমার কোয়ালিটি ফ্যাক্টরে বের করতে ব্যবহার হবে। তো এই পর্যন্ত ছিল টোটাল এই কোর্সের সিলেবাস আপ টু নাও। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
কারো কোনো প্রশ্ন আছে? স্যার পরীক্ষার সিলেবাসটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, পরীক্ষার সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 7, একটা অনেক বড় চ্যাপ্টার এবং এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো আমি পড়াইছি, সেগুলোর মধ্যে সম্পূর্ণ না, যেই টপিকগুলো আমি পড়াইছি বা আমার ক্লাস লেকচারে আছে বা আমার ভিডিও লেকচারগুলোতে আছে, সেই টপিকগুলো থেকে এখন আমি যেভাবে জিনিস সিদ্ধান্ত নিচ্ছি যে যদিও ফুল ভাইবার কথা বলা আছে, আমি অ্যাসাইনমেন্ট নিব, ম্যাথমেটিক্যাল অ্যাসাইনমেন্ট থাকবে, কিছু ডেফিনেশন ভিত্তিক অ্যাসাইনমেন্ট থাকবে। এটার পার্সেন্টেজ আমি আপনাদেরকে পরে জানাই দিব যে কোনটাতে পার্সেন্টেজ কত থাকবে। অফিসিয়ালি যতটুকু মনে আছে, অফিসিয়ালি ভাইবার পার্সেন্টেজটা বেশি দেওয়া। আমি ভাইবার পার্সেন্টেজটা কম দিয়ে চেষ্টা করব হচ্ছে যে অ্যাসাইনমেন্টের পার্সেন্টেজটা একটু বাড়ায় দেওয়া। এটা আমার ব্যক্তিগত আর কি সিদ্ধান্ত থাকবে। এখন অফিসিয়ালি যদিও হয়তোবা থাকতে পারে যে ভাইবার পার্সেন্টেজটা বেশি। তো আমি মূলত চাই হচ্ছে যে যাতে করে এই কনসেপ্ট গুলা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করা হয় অথবা ম্যাথ গুলা হাতে কলমে করে প্র্যাকটিস করা হয়। এই কারণে আমার মূল উদ্দেশ্য যে অ্যাসাইনমেন্টের পার্সেন্টেজটা যাতে একটু বেশি থাকে। তো এই পার্সেন্টেজের ভাগটা আমি আপনাদেরকে সামনে যখন দিব এই অ্যাসাইনমেন্ট গুলো তখনই আপনাদেরকে জানাই দিব। আর টোটাল সিলেবাসে ভাইভাতে যে ধরনের প্রশ্ন হবে, আপনারা অলরেডি মিডে ভাইভা দিচ্ছেন, তো আইডিয়া আছে কি টাইপের প্রশ্ন হয়, কনসেপ্ট ভিত্তিক প্রশ্ন হয় এবং ক্লাসে আমি যেগুলো পড়াইছি ঠিক সেগুলোর উপর বেস করে প্রশ্ন হয়। মূলত ডেফিনেশন জানতে হবে, আর ডেফিনেশনের পাশাপাশি আমি কিছু রিজনস জিজ্ঞাসা করে থাকি যে এটা হচ্ছে কেন হচ্ছে বা রিজনস ভিত্তিক, সেগুলো আমার ক্লাস লেকচারে খুব সুন্দর করে বলা আছে। আবার ক্লাস লেকচার যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভাইভাতে আপনি একটা গুড মার্ক পাবেন, এটা মোটামুটি নিশ্চিত। তাহলে আমার সাজেশন থাকবে যে কোনো ভাইভা দেওয়ার আগে অ্যাটলিস্ট প্রিপারেশন নিয়ে যাতে আপনারা ভাইভাটা দেন, তাহলে দেখা যাবে অবশ্যই ভালো হবে। আর আমি কঠিন প্রশ্ন এখন পর্যন্ত আপনাদের কাউকে করি নাই যে খুবই কঠিন প্রশ্ন যেটা আমি পড়াই নাই। তো গ্রেড ভালো পাওয়ার মূল কন্ডিশনই আমি বলে দিলাম যে আপনারা যদি ক্লাস লেকচার গ্রো শুরু করেন, তারপরে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই ডেফিনেশন গুলো খুব সুন্দর করে দেয়া থাকে, ওই ডেফিনেশন গুলো যদি পড়েন, প্লাস আমার যে প্রতিটা ক্লাসের যে নোট, যেই ক্লাস আমি বই থেকে পড়াইছি, যেমন লাস্ট 2টা ক্লাস আমি বই থেকে পড়াইছি, এটার কোনো নোট নাই। আর এর আগে যেগুলো আমি চিন্তা করছি যে বইয়ে কঠিন ভাবে ডেরাইভেশন করা, আমার নিজের ডেরাইভেশন করতে হবে, সেগুলোর আমি প্রত্যেকটাই কিন্তু আনুষঙ্গিক ক্লাস লেকচার প্রদান করছি। তো ওইগুলা ফলো করলে আলটিমেটলি হেল্পফুল হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে বই থেকে আমি যেই টপিক গুলা পড়াইছি, তারপর আমার ক্লাস লেকচার, ক্লাস ভিডিও, এগুলাই এনাফ। তো আর কারো কোনো প্রশ্ন? স্যার এটা কি শুধুমাত্র মানে চ্যাপ্টার